এই মুহূর্তে আমি আছি সেই ধুবলহাটি রাজবাড়ি যেটা সেটার সামনে। তো এই হচ্ছে আরেকটা জায়গা, এটাও ভালোই রিস্কি জায়গা দেখতে পাচ্ছেন। এই যে এই অংশটুকু, এই দিকটা দিয়ে হচ্ছে পুকুর ঘাট। আসেন, এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই রাজার সময়কার পুকুর। তো এখান থেকে চলুন এখানকার যে বিখ্যাত জিনিস প্যারা সন্দেশ ট্রাই করা যায়। ট্রাই করতে পারেন, খুবই মজা। রেলওয়ে, আচ্ছা, পুরো শহরটাই রেলওয়ে কিন্তু, এই পুরো সান্তাহাটটাই। হ্যাঁ শান্তাপুর রেলওয়ে কিন্তু, তাছাড়া তো আচ্ছা। এটা কোনো উপজেলা না, জেলা না, কিচ্ছু না, এটা থানা নাই, কিছু নাই। এই পাহাড়পুর, এটার এই পাশ থেকে শুরুটা হয়েছে এইখান থেকে দেখতে পাচ্ছেন। এইখান থেকে শুরু হয়ে একদম এটা এই পাশ থেকে গিয়ে ওই পর্যন্ত চলে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নওগাঁ সিরিজের দ্বিতীয় এপিসোডে। তো এই মুহূর্তে আমি এখন আছি একটা রিক্সায়। এখন আমরা যাচ্ছি দোস্তরহাটির মোড় নামে, গোস্তহাটের, আচ্ছা গোস্তহাটের মোড়, ওইখানে যাচ্ছে। এটা হচ্ছে ভাইয়ার বাটার, এখান থেকে রিক্সাতে যাচ্ছে। আমরা যাবো আজকে একটা রাজবাড়িতে, এখানে যেতে ভাড়া লাগছে 20 টাকা। তো গাইজ এই মুহূর্তে আমরা আছে গোস্তহাটির যে মোড়, এই জায়গায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোস্তহাটির মোড়। এই মুহূর্তে আমরা এখন আছি রিকশায় আর যাচ্ছি হচ্ছে ধুবলহাটি নামে একটা জায়গায়। আমরা যেই জায়গাটা ছিলাম সেটা হচ্ছে গোস্তহাটি। ওই গোস্তহাটি থেকে এখন যাচ্ছে হচ্ছে ধুবলহাটি একটা রিক্সাতে। রিক্সায় কতটা টাকা ভাড়া লাগছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর ওই ধুবলহাটি হচ্ছে একটা রাজবাড়ি আছে, ওই রাজবাড়িটা আমরা করতে এখন যাবো। এখানে দাঁড়িয়ে আছে যে ভাইয়ের সাথে এসেছি, সেই ভাইয়ের একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছে। এটা হচ্ছে একটা রাস্তার মোড়, বা এটা এই রাস্তার জানি কি নাম, এটা ধুবলহাটি রোড না? আচ্ছা, ধুবলহাটি রোড শাহী মসজিদ যে জায়গাটা, এখানে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি আছি সেই ধুবলহাটি রাজবাড়ি সেটার সামনে। এখানে এসে নেমেছি, রিক্সাতে এসেছি, ভাড়া লেগেছে 50 টাকা। তো এই হচ্ছে ধুবলহাটি রাজবাড়ি, দেখতে পাচ্ছেন এটা একদমই পরিত্যক্ত হয়ে গেছে। এবং এইখানে ধুবলহাটি সম্পর্কে বেশ কিছু লেখা আছে, যেটা একটা 200 বছরের প্রাচীন স্থাপনা। এই জমিদারটা হচ্ছে সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ ছিল। 1892 খ্রিস্টাব্দে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার যে ছিল তার নাম ছিল হচ্ছে হরনাথ রায়চৌধুরী, তার সপরিবারে ইন্ডিয়া চলে যায়। আর রাজবংশের স্মৃতিস্বরূপ এই যে 5 একর এলাকা জুড়ে এই বিশাল প্রাসাদটি, সেটা তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রাজবাড়িটা। ভাই চলেন ভিতরে যাই। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন রাজবাড়িটা। সবই ভেঙে গেছে ভাই, আর বিশাল জুম করার জন্য ভালো জায়গা। হ্যাঁ একদম, কিন্তু বিশাল রাজবাড়ি। চলেন উপরে যাই, আসতে আসেন। এটা হচ্ছে দ্বিতীয় তলা যাচ্ছি আমরা। এটা ভালোই রিস্কি, সো ওঠার সময় একটু চিন্তা ভাবনা করে উঠবেন, কারণ দ্বিতীয় তলাটা কিন্তু এখন বর্তমানে পুরোই রিস্কি। এখানে দেখতে পাচ্ছি যেটা, এটা হচ্ছে দ্বিতীয় তলা। অবস্থা কি সেটা দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন একদম ভেঙে আছে। আপনারা যখন ভাই এর আগে একবার আসছেন, এটা কি 2 বছর আগে, তখন কি ফার্স্ট আসছিলেন? বছর খানেক আগে না, এই ধরনের ছিল, এইরকমই ছিল না? হ্যাঁ, নষ্ট হয়নি। এখন ইয়ে রান্ডার আছে তো, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডার আছে। এটা কি 3 তলা বিশিষ্ট মনে ছিল না? এই যে উপরে তো মনে হয় আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ। এই 3 তলার ছাদে আমরা এই মুহূর্তে আছি। ওইখানে দেখতে পাচ্ছেন 2টা মূর্তিও দেওয়া আছে ওই 2 পাশে। এবং এইখান থেকে হচ্ছে আপনি উপর থেকে দেখুন পুরো রাজবাড়িটা দেখা যাচ্ছে। ওইটা মানে মন্দির ছিল, তাই না? ওইটা মেবি কোনো ওয়াচ টাওয়ার টাইপের। হ্যাঁ, আরেকটা আছে সামনে, উপর থেকে হয়তো করিডোর দেখতে এরকম কিছু। হ্যাঁ, এটা ঠিক।
তো এই হচ্ছে আরেকটা জায়গা, এটাও ভালোই রিস্কি জায়গা দেখতে পাচ্ছেন। এই যে এই অংশটুকু, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু, এটা অলমোস্ট ভেঙে গেছে, জাস্ট অল্প একটু লেগে আছে এরকম। এই দেখুন, খুবই সাবধান। এই সিঁড়িটা ভাঙা, এই সিঁড়িতে নামা যাবে। ওই দিক দিয়ে যেতে হবে আর কি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মূল গেট ছিল তখন, দেখতে পাচ্ছেন বাড়িতে ঢোকার। এখন একটা ছোট্ট গেট আছে, বাট মূল গেট ছিল তখন এইটা। এই যে এখন লাগানো দেখতে পাচ্ছেন, এটা এখন ছোট্ট, এটা দিয়েও ইন্টারফেস করা যায়, বাট এটা ছিল আসলে মূল গেট। আর এই যে গেটের পাশে মানুষ বসার জায়গা, আর এই যে এটার উপরে আমরা ছিলাম তখন। পাশাপাশি হচ্ছে এইখানে একটা যদি দেখেন, এটা মেবি আরেকটা এন্ট্রান্স ছিল, মানে ঢোকার জায়গা। তো এই কারণে এটা এই অংশগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে মানে ঢোকার জায়গা ছিল এগুলো। এই যে দেখুন, আর পেছনে হচ্ছে আরেকটা বাড়ি। এই দিকটা দিয়ে হচ্ছে পুকুর ঘাট। আসেন, এই যে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেই রাজার সময়কার পুকুর, আর এই হচ্ছে পুকুর ঘাট। আর এটা হচ্ছে আপনার পুকুর যে ঘাট, এটা থেকে এই পাশের ভিউ। এখানে আসলে গাছ হয়ে গেছে অনেক বেশি, দেখতে পাচ্ছেন অনেক বেশি গাছ হয়ে গেছে, যার কারণে এই জায়গাটা ঢেকে গেছে, আর সেটা দিয়ে মানুষ কম আসে। আর এই যে বিল্ডিংটা, এটা একদম বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এটার যেই পিলারগুলো আছে, পিলারগুলো অলমোস্ট ভেঙে গেছে। সো এটা একদমই ক্ষতিগ্রস্ত, এবং এই পাশটা দিয়ে জন্য মানুষজন কম আসে। আর এই রোডটা দিয়ে টুকটাক মানুষ আসে, এই জন্য হচ্ছে এটা একটা রোডের মতন আছে, বাট গাছ হয়ে গেছে এই পাশটাতে একদম অনেক বেশি। আমাদের এই পেছনের যে রাজবাড়ি সেটা দেখা শেষ, এখন হচ্ছে আমরা পরবর্তীর আরেকটা লোকেশনে যাচ্ছি। ভাই কোথায় যাচ্ছি আমরা? গাঁজা সোসাইটি এবং গাঁজাগোলা আগে তুমি এক্সপোর্ট হয় এটা বলো, তাছাড়া কিন্তু মানুষ বলবো। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট হতো আগে, হ্যাঁ হ্যাঁ, তখন অফিস ব্যারাক এবং গাঁজার যে স্টোরেজ গোডাউন ওগুলো দেখতে যাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে নগর মেন সেন্টারে আর কি। ওই যে গতকাল যে আমরা গেলাম ওই দিকেই না? ওইদিকেই রাতে। আচ্ছা, গতকাল রাতে আমরা একবার গিয়েছিলাম, সমস্ত আসলে ভিডিও করা হয়নি, বাট এখন হচ্ছে আপনাদেরকে দেখানো যাওয়ার জন্য যাচ্ছি। আর এইটার ব্যাপারে বলি, ব্যাপারটা হচ্ছে যে নওগাঁতে আগে হচ্ছে আপনার সরকারিভাবেই এক্সপোর্ট করা হতো গাঁজা। এই ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে, বাট এটা সেই সময়কার সিস্টেম ছিল। বাট পরবর্তীতে যখন এরশাদের সময় আসে, সেই সময় এটা মানে সরকারিভাবেই মানে বন্ধ করে দেওয়া হয় এক্সপোর্ট করা। চাকরিচ্যুত হয় অনেকে, এবং অনেকেই হচ্ছে চাকরিও চলে যায়, যেটা ভাইয়া বললো। বাট ওই সময়কার যে বিল্ডিংগুলো করা ছিল, যেটা হচ্ছে আপনার একদম পুরাতন, হ্যাঁ কর্মকর্তাদের যে অফিসাররা ছিল, সে তাদের বিভিন্ন ঘর বাড়ি এখনো কিন্তু আছে, এবং সেগুলো অনেক পুরাতন, এবং সেই অফিস যেটা গোডাউন সেই এবং গোডাউনটাও নাকি আছে। তো ওগুলো আর কি আমরা দেখতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাই এই স্পেশাল জিনিসটা, যেটা হচ্ছে নাহগার গাজার যেই অফিস ছিল সেইটা। খানিকটা সামনে এসে একটা রিক্সায় উঠলাম, আর রিক্সাতে যাচ্ছে কালীতলা না? আচ্ছা, নগর বিখ্যাত প্যারা সন্দেশ। আচ্ছা, আপনারা হচ্ছে যেই জায়গাটার কথা বললাম আপনাদেরকে, গাজার যে সোসাইটি, সেটা যাওয়ার আগে হচ্ছে এখানে একটা বিখ্যাত খাবার আছে, সেটা হচ্ছে প্যারা সন্দেশ। আর এটা পাওয়া যাবে হচ্ছে কালীতলা নামে একটা জায়গা, কালীতলা রাইট? কালীতলাতে ভাইয়া বললো। তো ওই কালীতলাতে এখন যাচ্ছি, কালীতলাতে গিয়ে প্যারা সন্দেশ ট্রাই করবো, আর আপনাদেরকেও দেখাবো অ্যাকচুয়ালি এখানে কি অবস্থা বা কেমন দেখতে হয়, প্লাস টেস্ট করে আমি আসলে আপনাদেরকে টেস্টটাও জানাবো যে প্যারা সন্দেশ আসলে কি আপনাদের এটা টেস্ট করা অবশ্যই উচিত কি উচিত না। তো যেতে থাকি। আর এখান থেকে ভাড়া লাগছে হচ্ছে 40 টাকা। আমরা হচ্ছে ওই যেখানে গিয়েছিলাম ওইখান থেকে একটু সামনে এসছে, একটা মেইন রোডের মতো পড়েছে, এই মেইন রোড থেকে একটা রিক্সা নিয়ে আসছে, আর রিক্সা নিয়ে দেন যাচ্ছে। গাইজ এই মুহূর্তে আমরা আছি কালীতলা যে মোড় সেইখানে, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই পেছনে নেমেছি। এখন হচ্ছে আমরা সেই মিষ্টির দোকানে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে বললো, মন্দিরের মিষ্টির দোকান, এটা সেই মন্দির না? তো এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই পুরাতন মন্দিরটা, আর এখানে হচ্ছে সেই দোকানটা। ওই যে দেখতে পাচ্ছেন দোকানটার মধ্যে লেখাই আছে এটা, হ্যাঁ, নাম হচ্ছে মা নওগাঁর প্যারা সন্দেশ, 100 বৎসরের পুরাতন। এখানে ভালোই ভিড় আছে। তো আর এই হচ্ছে গিয়ে মন্দিরটা। তো এখান থেকে চলুন এখানকার যে বিখ্যাত জিনিস প্যারা সন্দেশ ট্রাই করা যায়।
এখানে দেখুন প্রাইস লেখা আছে। প্যারা সন্দেশ হচ্ছে কেজি 400 টাকা। এছাড়া হচ্ছে খেজুর সন্দেশ হচ্ছে, কাটা ভোগ, রসকদম, লাড্ডু, এগুলো বিভিন্ন রকম মিষ্টি আছে। ভিতরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরটা। এটা কি? বুড়া কালী মাতার মন্দির। বুড়া কালী মাতার মন্দির। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মন্দিরটা। এখানে আসলে এই দোকানটা যেটা মিষ্টির দোকান, সেটা হচ্ছে আপনার ভোগের জন্যই এটা মূলত এখানে হয়। আপনারা যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী আছে তারা জানেন, বা তারাও জানেন এখানে হচ্ছে যারা ভোগের জন্য হচ্ছে মিষ্টিটা দিয়ে থাকে, ওই জন্য আসলে দোকানটা করা ছিল, এবং এর পরবর্তীতে ওইটা থেকে আসলে এটা পপুলার হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভালোই মানুষজন আছে, আর ওইখানে হচ্ছে বসার মেয়ে জায়গা আছে, আর এখানে হচ্ছে দান করার একটা জায়গা, এবং এখানে একটা গাছ আছে অনেক পুরাতন, এখানেও একটা মূর্তি আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি করা আছে, এটা মেবি হচ্ছে পুরোহিত যারা তারা মেবি এই জায়গায় থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এটার বাংলা সাল হচ্ছে 1407-এ এটা হয়েছে। এখান থেকে তীর্থ ভ্রমণ হয় বিভিন্ন রকম, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় যায় তারা। আমরা হচ্ছে ওই প্যারা সন্দেশ যেটা, সেটা প্যাক করে নিয়ে এসে আমরা হচ্ছে গাজার যে জায়গাটা সেখানে এসেছি। গাজা যেটা হ্যাঁ মেন গোডাউন ছিল, দেখাও সেই গোডাউন, সেখানে এসেছি। এখানে হচ্ছে রিক্সা ভাড়া লেগেছে 20 টাকা। তো এটা হচ্ছে গেট, এখানে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে ফেলছে। আগে মানে নদীর পথ, এটা হ্যাঁ এখান থেকে ট্রান্সপোর্ট হতো, ওই জন্য এত ক্লোজ। এইটা নদীর পথ ছিল, নদীর ঘাট। আচ্ছা চলো এটা ভিতরে যাই। এটা ছিল আগে গাজার আসলে গোডাউন, আর এখন করে ফেলেছে মাদক দ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ যে অফিস সেটা। আর এই হচ্ছে ভিতরের অবস্থা, সরকারি গোডাউন। হ্যাঁ এটা সরকারি গোডাউন ছিল সেই সময়কার। এই যে এখন দেখুন এই বাসাগুলা, এই ভিতরে টিন দেওয়া যে এই জায়গাটা দেখছেন, এটা ছিল হচ্ছে গোডাউন তখন। এই যে এই পাশের এটা বিল্ডিং পরে করছে, এগুলো হচ্ছে নতুন করা, বাট ওগুলো ছিল হচ্ছে কি পুরাতন। ভাইটা আছেন? আমরা যে জায়গাটায় ছিলাম, যে এটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, ওইখানে আসলে ভিডিও করা অ্যালাউ না। সো আমরা যতটুকু করেছি সেটুকু দেখতে পেরেছেন, বাট এরপরেও ছিল। হ্যাঁ ভাই, গোডাউন আর হ্যাঁ অফিস। হ্যাঁ, আর ওইটা ছিল হচ্ছে গিয়ে গোডাউন। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল অফিস, যেটা হচ্ছে মুক্তির মোড় যে জায়গাটা, সেইখানে আমরা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আপনারা দেখেছেন। আর যে ফ্রন্ট পার্ট সেটাতে আসলে এখন বিভিন্ন বিল্ডিং হয়ে গেছে। আর মুক্তির মোড়ের ওই যে সাইনবোর্ড সেটা ওই পাশে দেখা যাচ্ছে। এখান থেকেই আপনার এই যত এক্সপোর্ট হতো দেশের বাইরে এই গাঁজা, এইটা সম্পূর্ণই এখান থেকে আসলে নিয়ন্ত্রণ হতো। আর এই যে এখানে কোয়ার্টার ছিল, এগুলো আশেপাশে দেখতে পারবেন। আমরা হচ্ছে কোয়ার্টারের দিকে যাচ্ছি। তো যারা ছিল হ্যাঁ এখানের যারা অফিসার ছিল তাদের কিন্তু ওই সময় কোয়ার্টারও ছিল এটার জন্য। তো সেই কোয়ার্টারগুলো ছিল এই সেম মানে রেড কালারে, আপনার দেখলে ওরা বুঝতে পারবেন এটা সিমিলারিটি আছে। সো এখন ওই দিকেই যাচ্ছে। আর আমরা ওইখান থেকে ওই যেই গোডাউন ছিল ওইখান থেকে আমরা জাস্ট হেঁটে হেঁটে এসেছি, জাস্ট কাছাকাছি এগুলো সব। ওইটা হচ্ছে ওই জায়গাটার নাম জানি কি ছিল ভাই? ওই গোডাউনের নদীর ঘাট বললে নদীর ঘাট আর কি, হ্যাঁ নদীর ঘাট বললেই হয় ওই জায়গাটা। ওটা ছিল হচ্ছে গোডাউন। অ্যান্ড এর পরবর্তীতে আমরা চলে এসেছি হচ্ছে এখন এটার যে অফিস পাড়ায়। আর অফিস পাড়া থেকে এখন যাচ্ছি আবার হচ্ছে যে যারা এখানে থাকতো, যেটা দেখতে বলা হয় স্টাফ কোয়ার্টার বা আবাসিক কোয়ার্টার, যেটা ওইখানটাতে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এইখান থেকেই হচ্ছে এই সোসাইটির যে বাড়ি কোয়ার্টার ছিল সেই কোয়ার্টার কিন্তু এইখান থেকে শুরু। এই যে এই সাদা দেখতে পাচ্ছেন, কতগুলোকে পরিবর্তন করা হয়েছে। এই যে এখানে একটা, আর সামনের যেটা সেটাকে এখন বর্তমানে চক্ষু হাসপাতাল করা হয়েছে। লাল বিল্ডিং যেটা ছিল সেটাকে সাদা করা হয়েছে। আর এদিক দিয়ে আরো আছে, সেটা ভাইয়া বললো যে সামনে আরো আছে। তো আমরা সামনে গেলে আরো দেখতে পারবো। আর এই যে চক্ষু হাসপাতাল যেটা কথা বলছি সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন। শেপটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সেটা সেই সময়কার স্টাইলে করা। এই যে এই ধরনের খাঁজগুলো, ভিতরের অংশ বা ওই যে কাঠের যে দরজা, এগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সেই সময়কার এগুলো স্টাফ কোয়ার্টার, সেই গাজা সোসাইটির যেটা সেটার স্টাফ কোয়ার্টার ছিল। অ্যান্ড এই যেখানে বেশিরভাগই সাদা করে ফেলেছে বাড়িগুলোকে কালার করে। এই যে এখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকেই আসলে এই কোয়ার্টারটা স্টার্ট হয়েছিল। সেইখানে যতগুলো বাড়ি আছে সেগুলো কিন্তু সব এগুলোই সেই স্টাফ কোয়ার্টার। এই যেখানে একটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক একটা বিষয়। এটা আপনার হয়তো বা অনেকেই জানেন না, যেরকম অফিসিয়ালি ভাবে ওই সময় গাঁজা আসলে এক্সপোর্ট করা হতো, এবং এটার জন্য অফিস ছিল, অফিসের কোয়ার্টারও ছিল। তো এটা আসলে একটা ইউনিক বিষয়।
এই ভাইয়ার মাধ্যমে আসলে জানলাম। লোকের খবর বলো, অনেক লোকের চাকরি গেছে আর কি, সময়ের সাথে তো একটা। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ভাইয়া যেটা বলতেছে সেটা হচ্ছে যে ওই সময় যখন এটা বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে, যেহেতু এটা একটা মানে রিনিউন্ড একটা বিজনেস টাইপ মডেল ছিল, সেখানে এরকম অফিস কটা ছিল, মানুষজন অফিসে চাকরি করতো, সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে অনেকের চাকরি চলে যায়। এটা কিন্তু এটা হচ্ছে হিমাগার, হিমাগার মানে স্টোরেজ আর হ্যাঁ। দেখো লেখা আছে গাজা। ওইখানে লেখা আছে যে এটা হচ্ছে গাজার হিমাগার ছিল। এই যে এই জায়গাটা, এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কি এখন বন্ধ ভাইয়া? হ্যাঁ একেবারে বন্ধ, এই যে ভেঙে ভেঙে গেছে, দেখো না গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সামনেও লেখা আছে। ওই বিল্ডিংটা ছিল এর মধ্যে, ওই লালটা না? পরে স্কুল হয়ে গেছে এটা। ওটা এখন কি স্কুলের অবস্থায় আছে? ওইটা ছিল হিমাগারের অফিস আর এটা হিমাগার, আচ্ছা আচ্ছা সব মিলে একটা। আচ্ছা, তো এটা হচ্ছে হিমাগার, আর হিমাগার অফিস হচ্ছে ওই লালটা। তো ওই লালটা এখন স্কুল হিসেবে চলছে, আর এটা তো একদম টোটালি বন্ধ। তো দেখতে পাচ্ছেন মানে এটার এতে কিন্তু সব কর্মচারীদের কোয়ার্টারের মধ্যে। আর এই যে এখান থেকে হচ্ছে কি কর্মচারীদের যে কোয়ার্টার গুলো, লাল বিল্ডিং যেটা কথা বলছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল গুলো আছে, এগুলো তো এখন মানুষ থাকছে, নর্মাল বাসা। এগুলো মনে হয় পরবর্তীতে এগুলো মানে তারাই আস্তে আস্তে ইয়ে করে দিয়ে দিচ্ছে সরকারিভাবে। পে করে নিজেদের করে নিচ্ছে। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন এই যে কারণ এখানে আসলে কি যখন এই জিনিসটা হঠাৎ করে বন্ধ করে দেয়, তাদের তো আসলে চাকরি চলে যায়, তো তারা আসলে ভালো ঝামেলায় পড়ে যায়। তো পরবর্তীতে সেটা হচ্ছে যে নিজেরাই কিছু টাকা আস্তে আস্তে করে পে করে সরকারিভাবেই তাদের কাছ থেকে এগুলো হচ্ছে গিয়ে তাদের নামে আর পে করে নেয়। তো এই হচ্ছে গিয়ে এখানকার সিস্টেম, আর এখানকার সেই কোয়ার্টারটা। আর এই যে হিমাগারের পেছনে রয়েছে বাউন্ডারি, এই যে লাস্ট এই যে বাউন্ডারিটা, স্ট্রাকচার তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এইখানকার মানে দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে হিমাগারের একদম শেষ অংশ হচ্ছে এই যে এটা। আর এই স্টাফ কোয়ার্টারটা এখান থেকে কতটুকু দূর পর্যন্ত গেছে? আরেকটা হয়ে গেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ওই ওই পাশে একটা আছে, দেখলে না ভেঙে ভেঙে করে ফেলছে তারা পেয়ে যাওয়ার পরে ভিন্ন সাইডে। আচ্ছা, ওটা হচ্ছে মসজিদ আছে ওখানে, সবই ছিল। আচ্ছা, মানে মোটামুটি একটা মানে সোসাইটি সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটা আসলে ওর মনে ভিডিও না হল। হ্যাঁ, ওটার জন্য আসলে নেওয়া হয়নি, বাট ওই পাশেও একটা ছিল মসজিদ ছিল, এই পর্যন্ত মনে শেষ। সেম কোয়ার্টার ছিল, এই স্টাইলে সেম কোয়ার্টার আচ্ছা, আচ্ছা। অনেকগুলো ছিল। যে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখলে না ভেঙে ভেঙে বিল্ডিং বানায়। আর এটা কি এই পর্যন্ত? এটাই পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইখানে এসে এটা হচ্ছে শেষ হয়ে গেছে সীমানা। তো এখানে আসলে এরকম কয়েকটাই ছিল, আর এই বিষয়টা সম্পর্কে যারা হয়তো বা জানতেন না তারা এখন জানলেন যে আসলে এখানে এরকম একটা বিষয় ছিল যে গাজার জন্য একদম মানে সরকারিভাবে এইভাবে করে করতো। বাট সমস্যাটা তখনই হয় যখন এটাকে আসলে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, কারণ হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু দেখা যায় যে এটার যে একটা সমস্যা সেটা আসলে সবার উপরে পড়ে, যেহেতু এখানে এতগুলো মানুষ এটাতে ইনভলভ ছিল। হঠাৎ করে করাতে যারা হচ্ছে চাকরি করতে স্পেশালি তাদের আসলে সমস্যা হয়। তো পরবর্তীতে আসলে তারা ওইভাবে ম্যানেজ করে নেয় যে অল্প অল্প করে টাকা পে করে তার ওই বাড়িগুলোকে নিজেদের নামই করে নেয় সরকারিদের কাছ থেকে। চাষ করতো যে এলাকা, ওইটা বলা হয় গাঁজা মহল। আচ্ছা, ওটা হচ্ছে কোথায়? বদলগাছি থানা পড়ে, বলো। আচ্ছা, একটু দূরে আছে বদলগাছি থানা। আচ্ছা, চাষ হতো ওইখানে চাষ হইতো না? তো ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে বদলগাছি নামে এখান থেকে আরো দূরে একটা উপজেলা আছে, সেই উপজেলা হচ্ছে সেটা চাষ হতো, আর এইখানে হচ্ছে এগুলো সব গাঁজা মহল বলে। আর ওই এলাকাটাকে গাজা মহল। আচ্ছা, ওটাকে বলা হয়েছে গাজা মহল। আচ্ছা, আর মাঝখানে আপনারা হয়তো বা দেখেছেন যে আমরা প্যারা সন্দেশের ওখানে ছিলাম, ওইখান থেকে হঠাৎ করে এখানে স্কিপ করে এসেছি। কাজ হচ্ছে ওইটাকে আমরা প্যাকেট করে নিয়ে এসেছি, ওই যে ভাইয়ার হাতে আছে ওই প্যাকেট। আমরা হচ্ছে বাসায় গিয়ে রিল্যাক্সে দেন ওইটা আমরা আসলে রিভিউ করবো। ভাইয়াও আসলে খেয়েছে, আমরাও। এটা তো অবভিয়াসলি আমি এটা ট্রাই করা হয়নি, এটা আমার জন্য ফার্স্ট টাইম ট্রাই হবে। তো দুজনেরই আসলে এক্সপ্রেশন আপনি দেখতে পারবেন হচ্ছে গিয়ে বাসার যে রিল্যাক্সে। আর মাঝখানে হচ্ছে এই গাজা সোসাইটির যেটা, এটা আমি গতকালকে রাত্রে ভাইয়ার এক ফ্রেন্ড ছিল, আমরা আড্ডা দিচ্ছিলাম, আমরা এই মাঠেই এসে আড্ডা দিচ্ছিলাম, যে মাঠটা এখন পার হচ্ছে। সো ওই সময় এটা কি কেডি স্কুলের মাঠ না? নওগাঁ শহরের বেশিরভাগ বড় বড় মাঠ এবং এটি সব এক ব্যক্তি ছিল, কৃষ্ণধর নামে একজন লোক। আচ্ছা, অনেক একটা 1800 সালে স্কুল করে এবং সব স্কুলের নামে দিয়ে দেয় সব। আচ্ছা আচ্ছা, এই জন্য ওনার নামটা সংক্ষেপে কেডি। কেডি, হ্যাঁ। এই যে এই মাঠ ওই মাঠ সব। আচ্ছা আচ্ছা, সব ওই তার নামই, তারই সব স্কুলের নামে সব দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা জানতে পারলেন যে ওনার নামে কেডি যে ছিল কৃষ্ণ দত্ত, তো তার নামেই সব ছিল এবং সেই স্কুলের নামে সব দিয়ে দেয়, যার জন্য এই যে এই ধরনের যতগুলো মাঠ আছে সবগুলোই হচ্ছে এখন এই স্কুলের মাঠ, কেডি স্কুলের মাঠ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি নাকি? হ্যাঁ, ওই স্কুলের সম্পর্কে বলতে পারো যে 1884-এর। হ্যাঁ, ওই ভাইয়ার ওই যে স্কুলটার কথা বলছি, যে স্কুলের মানে যে লোকটা ছিল কৃষ্ণ দত্ত, কৃষ্ণধন না? আচ্ছা, কৃষ্ণধন। সো ওই কেডি স্কুলটা হচ্ছে 1884 সালে স্থাপিত ওই স্কুলটা। ওটা কিন্তু অনেক আগের। এই ভাইয়া পড়েছে, ওনার আব্বু পড়েছে, ওনার ভাগিনা বর্তমানে আছে, উনিও পড়তেছে, মানে একদম বংশ পরম্পরায় সবাই পড়তেছে। কোন দিক যাবেন এখন? বাসার দিকে যাই, চলো চলো বাসার দিকে যাই। গাইস, এই মুহূর্তে আমার সামনে হচ্ছে সেই প্যারা সন্দেশ, যে প্যারা সন্দেশটা নিয়ে এসেছিলাম। এইটার মধ্যে
এটা হচ্ছে একটু নরম, দেখতে পাচ্ছেন প্যারা সন্দেশটা। এই যে কি ভাই, নওগাঁর এই খাবারটাই সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ এই মিষ্টিটা হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে প্যারা সন্দেশ, দেখতে পাচ্ছেন। এই জিনিসটা তো মানে দুধ আর ইয়ে দিয়ে বানানো। ধারণা নাই, তবে অন্য জায়গার চেয়ে ভালো কিনা আপনার? খুবই মজা, এটা নওগাঁর মধ্যে খুবই মজার একটা জিনিস। নওগাঁয় বিখ্যাত। ট্রাই করতে পারেন, খুবই মজা। আপনার না আপনারা যখন এটা খাবেন, জিনিস হচ্ছে গিয়ে একদমই নরম, প্লাস দুধের একটা স্বাদ পাওয়া যায়, খুব ভালো। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হলো লেগে লেগে যাওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু গরমের মধ্যে আনা হয়েছে, এটা গরমের মধ্যে এভাবেই ছিল। এই যে সন্দেশটা হচ্ছে এই ক্যাটাগরি, এই যে দেখতে পাচ্ছেন এটা নরম, কিন্তু যে হাত দিয়ে ধরলে এটা ডেবে যাচ্ছে, নরম। আপনি যদি তুষার যদি খেতে চান পারবেন, এটা এতটাই নরম। আর টেস্ট যদি বলি, এটা আসলে খুবই মজাদার একটা খাবার, আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। আমি এটা 3 নাম্বারটা, আর এটা আধা কেজি নিয়েছে হচ্ছে 200 টাকা। পলিতে দেখতে পাচ্ছেন, নর্মালি ব্যাগেও দেয়, পলিতেও দেয়, আপনি যার যেভাবে ইচ্ছা। 400 টাকা। আমরা আধা কেজি নিয়েছিলাম 200 টাকা অন্য জায়গাতে পাওয়া যায় 350 বা 360 কেজি। 30 টাকা কম। আচ্ছা, এটা একটু বেশি সবচেয়ে, এটাই সবচেয়ে দামি, এটাই হচ্ছে সবচেয়ে পুরাতন। আসলে আর এটা টেস্টটাও ভালো। এখানে 100 বছরের পুরনো। হ্যাঁ, এটা খুবই মজা। তো নওগাঁ যারা আসবেন, বাকেট লিস্টে এটা রাখবেন। দেখলেনি তো, এটা হচ্ছে কলাতলি মোড়, আচ্ছা সরি কালীতলা মোড়। আর হচ্ছে গিয়ে মন্দিরটা তো দেখলেনি, ভিডিওতে দেওয়া আছে, আমি নিচে আরেকবার আপনাদের জন্য ইনক্লুড করে দিচ্ছি। ওইখানে আসলে আর আমরা ট্রাই করিনি খাওয়া, বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, এরপর ট্রাই করছি। এখন হচ্ছে অলমোস্ট বিকাল হয়ে গেছে কিন্তু। আর নওগাঁর ট্রিপটা যেহেতু আমরা একদিনের থেকে 2 দিন হচ্ছে, দ্যাটস হচ্ছে আপনারা একটা স্লো ভিডিও দেখছেন। আমি রেস্ট নিচ্ছি বা এই ভাইয়ের বাসা থাকছি, ঘুরছি, দ্যাটস হচ্ছে আমরা মাঝখানে ভিডিও করছি। আর বাইরের খাবার যেহেতু খাওয়া কম হচ্ছে, বাইরের খাবারের ভিডিও তেমন একটা করা হচ্ছে না। আমরা একটু পরে বের হবো আরেকটা জায়গায়, এটা শেষ করে। ওটা হচ্ছে সান্তাহার নাম, আর ওটা পড়েছে হচ্ছে বর্ডার বলা যায় অনেকটা। কিরকম আপনার নওগাঁ শেষ, এরপরে ওইটা পড়েছে, বাট নওগাঁর ভিডিওতে এটা বগুড়ার ভিতরে পড়েছে আর কি। কেন এটা অ্যাড করছে, নওগাঁর মধ্যে আসলে আপনারা ওটা দেখতে পারেন। আর আমরা যেহেতু বগুড়া গিয়েছিলাম, আমাদের বগুড়ার ছিল 22 নাম্বার মেবি জেলা, 22 or 21 হোয়াট এভার, মানে এক্স্যাক্টলি মনে নেই। আমার চ্যানেলে আপনি দেখতে পারেন, বগুড়ার ভিডিও আছে। ওই বগুড়ার আমরা ওই জায়গাটা যাইনি, তো যেহেতু যাইনি, তো এখান থেকেও কাছাকাছি, এই জন্য নওগাঁর এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ওটাকে ইনক্লুড করছি। তো এটা খাওয়া শেষ করি, আমি অলরেডি এনাফ খেয়ে ফেলেছি 3টা, এটা 4 নাম্বারটা খাচ্ছি। এটা আসলে আরো বেশি খাওয়া যায়, বাট আমি এত বেশি মিষ্টি খাই না, তারপরে আমি এটা 4টা খাচ্ছি। যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা মিষ্টি পছন্দ নাও করেন তারাও খেতে পারেন, কজ এটা মিষ্টি তেমন একটা না। সো এটা হ্যাঁ, নওগাঁ ব্রিজের উপরে আছে মিষ্টান্ন ভান্ডার। ওটা আচ্ছা, এটা কোথায় পড়ছে? নওগাঁ ব্রিজ, যেটা মেইন ব্রিজ, হ্যাঁ, ওইখানে পাওয়া যায়। ব্রিজের সামনে একটা আছে মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, ওই ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে ব্রিজের সামনেও একটা আছে মিষ্টান্ন ভান্ডার, ওইখানেও পাওয়া যায়। ওটাও খারাপ না, ওটাও ভালো, বাট আপনার ওটাও ভালো। কিন্তু আপনারা যদি একদম অথেন্টিকটা খেতে চান, বা এবং এই জিনিস যার মাধ্যমে শুরু, তাহলে এটাই যেতে হবে আর কি। যাতে প্রাইসও বেশি, টেস্টও ভালো। আমরা হচ্ছে মেইন রোডে আসলাম, এই যে নওগাঁ জেলা স্কুল, এটা হচ্ছে মুক্তির মোড়, যেটা এখান থেকে সেন্ট্রাল পয়েন্ট নওগাঁ, এটাই সেন্টার, জেলার একবার সেন্টার। আচ্ছা হ্যাঁ, আমরা যাওয়ার সময় এখানে দিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনারা যদি যারা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা রিমেম্বার করতে পারবেন। আর আমি নিচে ভিডিওটা দিয়ে রাখবো, এখানে যখন যাচ্ছিলাম রিক্সাতে। 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট আর কি এখানকার। তো আমরা এখান থেকে একটা অটোতে উঠেছি, এখন যাচ্ছি হচ্ছে ব্রিজ, না তাই? আচ্ছা, নওগাঁ ব্রিজে যাচ্ছি, ওইখান পর্যন্ত গিয়ে দেন হচ্ছে আমরা সান্তাহার যাবো আর কি। সান্তাহারে যাওয়ার জন্য এখন বের হয়েছি। এই মুহূর্তে আমরা আছি এখন সেই ব্রিজের সামনে, ব্রিজটা হচ্ছে এই যেটা, আর ব্রিজের এখানে নেমেছি অটোতে। তো দুজনের জন্য লেগেছে ভাড়া 10 টাকা, 5 টাকা করে। ভাই এখন যাবো এটা, এই যে এখান থেকেই একটা অটো পাওয়া গিয়েছে, এই ব্রিজের এখান থেকে ডাকছে সান্তাহার, ভাড়া কত? 15 টাকা করে। আচ্ছা, এখান থেকে ভাড়া হচ্ছে 15 টাকা করে সান্তাহার। আমরা হচ্ছে স্টেশনের সামনে নামলাম, এই পেছনে। এটা কি স্টেশন না? জংশন আছে। আচ্ছা, বগুড়ার লাইন চলে গেছে, আর বগুড়া রংপুর, আর এদিকে গেছে তোমার এটা জয়পুরহাট। হ্যাঁ, ওই সাইডে গেছে। এটা দিনাজপুর জয়পুরহাট গেছে, আর ওদিকে একটা লাইন আছে বগুড়া দিয়ে রংপুর। আর এই হচ্ছে সান্তাহারের জংশন।
তো যাচ্ছি হচ্ছে শান্তার ওয়ার্কশপ গুলো দেখতে, মানে আগে যেখানে ট্রেন মেরামত হতো, হ্যাঁ হ্যাঁ ইয়ে হতো সেসব জায়গা। ওই যে যেটা বললেন যে একদম পুরাতন সেই ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলেরই সব এগুলো নেই, বাট এই যে দেখো না বিল্ডিং গুলো। হ্যাঁ আর যাচ্ছে হচ্ছে ইয়ে যেখানে ট্রেনের ওয়ার্কশপ হ্যাঁ মেরামত হতো বা অন্য কোনো প্রয়োজন থাকলে এখানে তারপরে আবার যেত। আচ্ছা আচ্ছা। এই রোডের একটা সন্দেহ আছে, এখন ওটা বন্ধ হয়ে গেছে, একমাত্র সৈয়দপুর চালু আছে আমার জানা মতো। সৈয়দপুরের ওইদিকে এখন পর্যন্ত চালু আছে। তখন দুটো একসাথে চালু ছিল, এটাও ছিল সৈয়দপুরও। আচ্ছা তো এই হচ্ছে সন্ধ্যার শহর তৈরি হয়েছে এই জংশন, এই জংশন কেন্দ্রে। হ্যাঁ আচ্ছা। যাবতীয় মানে এদের কলোনি, অনেক কলোনি আছে রেলওয়েরই, সব রেলওয়ে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো হচ্ছে কি কিন্তু সেই আগেকার আমলের স্টাইলের, এই যে সেই লাল কালারের বিল্ডিং, এগুলো আজকে আমরা বেশ কয়েকটাই দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো সব সেই সময়কার করা, এগুলোকে আসলে এখন রিপেয়ারিংও করেছে কিছু, যার কারণে কিছুটা নতুন দেখা যাচ্ছে। তুমি ইয়ে করতে পারো, নওগাঁ আসার জন্য এটা একটা বেস্ট রুট, ট্রেনে আসতে চাইলে। 8টা ট্রেন আছে এখানে। এটা হচ্ছে কি এদিক দিয়ে এসে পরের 8টা ট্রেন ঢোকে এদিক দিয়ে, তারপরে অনেক ট্রেন রংপুর যায়, অনেক ট্রেন চলে যাচ্ছে আচ্ছা 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 নীলফামারী দিনাজপুরের দিকে। এখানে থামতে হবে, জংশন তো। যেখান থেকে নওগাঁ ঢুকলে ইজি একদম 20 মিনিট 15 মিনিট লাগলো রিক্সা। রাইট, এটাও আসলে একটা ভালো রুট। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে থানা, তো এটাও একটা প্ল্যান করতে পারেন যদি কেউ রেলে, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ তাহলে এখানে আসতে পারেন। শান্তাহার পর্যন্ত নেমে দেন হচ্ছে আমরা যেভাবে করে এখন আসলাম আর কি, আপনারা এভাবে করে কিন্তু জাস্ট 15 টাকা অ্যান্ড দেন হচ্ছে 5 টাকা, মানে 20 টাকার মধ্যে আপনারা মেইন শহরে একদম চলে যেতে পারবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম 3, এই যেটা এই হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরের যেই অফিসগুলো সেটা। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর মহিলা বিশ্রাম ঘর, এখানে নিরাপত্তা বাহিনীর একটা রুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেই সময়কার করা। কোনটা ভাই? মানুষ কম মনে হয়, আর আসলে এখন ওই অফ চলতেছে না, আজকে তো মনে হয় লাস্ট দিন বন্ধে, এটা 3 দিনের একটা বন্ধ পড়ছে তো, সেটা শেষ না, এটা মানে আজকে মনে হয় লাস্ট। মেবি আজকে লাস্ট, এই জন্য আসতেছে কম, যাচ্ছে বেশি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুদাম, পার্সেল গুদাম। এই যে এখানে হচ্ছে টিকিট সংগ্রহকারী দপ্তর, যেখানে আমরা যাচ্ছি। আচ্ছা, শত শত বছর পুরনো ঘরগুলো আর কি, যেগুলো বাড়িগুলো করা আছে অনেক। আচ্ছা, এই এখানে দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টার রুম হচ্ছে এটা, এগুলো সব সেই সময়কার না। এই যে এখানে একটা রুম দেখতে পাচ্ছেন রিফ্রেশমেন্ট রুম লেখা আছে, সেটা ইংরেজিতে লেখা যেহেতু এটা ব্রিটিশ আমলে করা। এই যে এটা হচ্ছে সেই রিফ্রেশমেন্ট রুমের এই পাশের অংশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর বিশ্রামাগার, আর এটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার। এই যে এখানে হচ্ছে গিয়ে আরেকটা রিফ্রেশমেন্ট রুম, যেখানে আবার লেখা আছে দেখুন মুসলমান, তখন কি আলাদা করা ছিল মনে হয় না? হিন্দুরা তো মুসলিমের সাথে মিশতে পারতো না। হ্যাঁ, না এই ব্যাপারটা জানি না। তুমি যেটা জানো যে একজন হিন্দু আমাদের নওগাঁতে, হ্যাঁ নদী দেখলে তো, নদীর পরে যদি হিন্দু গোসল করে যায়, ওই ছায়ার উপর দিয়ে মুসলিম চলে গেলে সে আবার গোসল নামতো, এরকম সিস্টেম ছিল মহিলারা বিশেষ করে। ওরে বাবা, মানে মুসলমানদের ইয়া হয়ে গেল, ছায়া দ্বারা ইয়া হয়ে গেল, আচ্ছা, তখন তার অভদ্র হয়ে যাওয়ার ফলে আবার গোসল করতে হতো। মানে খুব কড়া নিয়ম ছিল এই সময়। খুব বেশি পুরানো না এগুলো। আচ্ছা আচ্ছা, 90 সালের দিকে এগুলো কাহিনী ঘটছে, হ্যাঁ কিছু হিন্দু ছিল। এখন আমাদের সাথে বসে খাই একসাথে। এখন তো আসলে জিনিসটা নর্মাল হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক এরকম আছে হিন্দু মুসলিম একসাথে। এই যে মূলত আমরা এই যে এগুলো দেখার জন্য আসি, দেখো এগুলো সব ওয়ার্কশপের জন্য বরাদ্দ। এই জায়গা থেকে দেখো এদিক ওদিক কোনো ট্রেন নাই, না কখনোই থাকে না। এটা কি সবসময় অফই থাকে? এই যে এই লাইনটা শুধু অরিজিনাল লাইন, এরপর থেকে কোনো লাইন নাই, এগুলো সব আচ্ছা আগেকার আমলে ছিল, ব্রিটিশ আমলে। সেই সময় যারা কারণ আছে, কারণটা বোঝায় ওখানে যে ঠিকঠাকের জন্য নিয়ে যেত ট্রেন, একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক পুরনো একটা 7তলা আন্ডারগ্রাউন্ড দিয়ে আছে ভিতরে, সামনে সাইলো বলা হয়, মানে খাদ্য গুদাম। আচ্ছা, ওখানে খাদ্য টাদ্য ইয়ে করার জন্য এক্সট্রা একটা লাইন আবার চলে গেছে। আচ্ছা, যার ফলে ওয়ার্কশপের কাজ হতো এক পাশে, আবার ওখান থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য ট্রেন ইউজ করতো। আচ্ছা, তো এগুলো এখন পুরো আনইউজড হয়ে আছে, সেগুলো নিয়ে আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা বন্ধটা হয়েছে কবে? ভাঙ্গাচুরা হয়ে যাচ্ছে, ইয়ে করে না।
মোটামুটি এটা বন্ধ হয়েছে কত সালে? আমরা জানি না, আমাদের জন্মের অনেক আগে, মানে হয়তো দেশ স্বাধীনের আগে হতে পারে। আচ্ছা, সালে 70 আগেই। আমার ধারণা নাই অবশ্য, সম্পর্কে হ্যাঁ। ভুল তথ্য দিব না। হ্যাঁ, আমরা ছোট যখন ছিলাম, তখন থেকে দেখছেন 90 তখন থেকে এগুলো বন্ধ বন্ধ। আছে। আচ্ছা, চলুন। কিন্তু রেলওয়ে আচ্ছা, পুরো শহরটাই রেলওয়ে কেন্দ্রিক। এই পুরো শান্তাহাটটাই। হ্যাঁ, শান্তাপুর রেলওয়ে কেন্দ্রিক। তাছাড়া তো আচ্ছা। এটা কোনো উপজেলা না, জেলা না, কিচ্ছু না, এটা থানা নাই, কিছু নাই। জাস্ট এই 90-এর দশকে পৌরসভা বানায় রাখছে মাত্র, আচ্ছা। ছোট্ট একটা। যা টোটালি রেলওয়ে এই যা এই ওয়ার্কশপ চলে আসছে। এই এর সেই পুরানো ওয়ার্কশপটা। ওই দেখো বিভিন্ন জায়গায় ট্রেন দাঁড় করানো যত, হুম এখনো আছে একজন ট্রেন, দেখো কিন্তু ইউজ নেই, হুম। বহু বছর ধরে কিন্তু ব্যবহার করে না। ওই পুরাতন যে ট্রেন। এগুলো হয়তো কোনোদিন কাজে লাগলে টান মারবে, হুম, দেখছে কিন্তু ব্যবহার হয় না। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে আগে ঠিকঠাক করার জন্য আসছে ট্রেন ঢোকাতে। ট্রেনের ওয়ার্কশপ ছিল আর কি, মানে যেটা এখন হচ্ছে শুধু সৈয়দপুরে হচ্ছে। এক্স্যাক্টলি ওইটাই। দেখো ট্যাঙ্কির শেপ দেখে বুঝতে পারতেছো হ্যাঁ, কত পুরোনো। এটা সেই আগেকার স্টাইলের লাল কালারের। আর ওই সময়কার বেশিরভাগ জিনিসগুলো কিন্তু একটু লাল কালারের ছিল। ব্রিটিশদের পছন্দের কালার মনে হয় লাল। মেবি আমারও এই যে চায়না ব্রিটিশরা লাল ব্যবহার করে বেশি। লাল বেশি ব্যবহার করে। এগুলো ধর্মের মধ্যে মনে করো যে লাল। হ্যাঁ হ্যাঁ, নিউ ইয়ার বলো, ইয়ে বলো, যে সবকিছু তো রেড, লালটা ইউজ করবে। এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সেই সময়কার লাল বিল্ডিং। আর এই যে রেলে ইউজ করা বিভিন্ন জিনিসই দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে পড়ে আছে। এই যে এগুলো, এটা পরে হয়েছে এগুলো না? মসজিদ, মসজিদ পরে বানানো। আচ্ছা। পরে হলেও দেখো 1962, তাও অনেক অনেক পরে করছে তাও। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন পড়ে আছে। এই যে এখানেও একটা আছে। ভাই অডিটোরিয়াম এটা ছিল না, পুরানো অডিটোরিয়াম। অডিটোরিয়াম আছে না এখানে জন্য অনুষ্ঠান তো এখানে হয়। ঘরের মতো বড় মন্দির আছে। বড়, না 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 মন্দির না, অডিটোরিয়াম একটা আছে। আমি যে বলতে নাটকটা হয় ইটাদের মধ্যে কিন্তু এটা রেলওয়ে কলোনি কিন্তু একটা, এটা অনেক বড়। এই পাশে এটা হলো মনে হয় ইয়ার্ড কলোনি, লোক কলোনি মনে হয় বলে এটা। আচ্ছা। এরকম 3টা কলোনি আছে, দেখো না লাল বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, সব লাল বিল্ডিং। তো গাইজ আমরা হচ্ছে একটা অডিটোরিয়ামের সামনে এসেছি। এটার নাম হচ্ছে ওয়াহেদ বক্স মিলনায়তন। এটা হচ্ছে ব্রিটিশ আমলের করা। এখানে লেখা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে সান্তাহার বগুড়া। আপনাদের বলেছে এটা বগুড়ার মধ্যে পড়েছে। তো এই হচ্ছে গিয়ে সেই অডিটোরিয়ামটা। এটা মাঝে মধ্যে খুলে দেওয়া হয় এখন ঈদে বা বিভিন্ন প্রোগ্রামে, হচ্ছে ছোটোখাটো নাটক হয়, বা এটা যেহেতু একটা অডিটোরিয়াম ভিতরে মানে স্পেস আছে ভালো, তো এরকম কোনো প্রয়োজন হলে তখন এটা আসলে অ্যাক্টিভ করা হয়, আদারওয়াইজ এটা বন্ধই থাকে। বাট এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে করা, আপনারা দেখতে পাচ্ছেন এটার স্টাইল দেখে, স্টাইলটা কিন্তু সেই সময়কার করা, এবং সেই লাল কালারের লাল বিল্ডিং। এবং ওই যে ওই রোড দিয়ে যেগুলো গেল ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কলোনি। 3টা কলোনি আছে, হ্যাঁ তার মধ্যে আমরা একটা কলোনি একটু দেখাই দিই। হ্যাঁ, চলেন চাই সামনে যাই। একটা কলোনি দেখাই দিই আমরা, ওই যে এই যে এই রোডটা যে এটা তো আরেকটা কলোনি গেছে। ওই যে ওখানে দেখছো না, হ্যাঁ হ্যাঁ, রেলওয়ে কলোনি। আচ্ছা মানে ক্যাটাগরি ওয়াইজ হয়তো কলোনি ভাগ করা ছিল, যে আচ্ছা। অফিসার এখানে থাকবে, এরা হ্যাঁ হ্যাঁ, ওই যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ক্লাস অনুযায়ী ভাগ করা হ্যাঁ। ছিল। ওই যে এগুলো ভিতরে 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 আর কি। এই রোডে পাওয়ার পর দিতে পারো। ওই যে ফটো দেখছেন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই রেলওয়ে কলোনি। ওই সেই সময়কার এগুলো না? এখান থেকে ইয়ে করে বা একটু আগে গেলে যেতে পারো। আচ্ছা, না সমস্যা নেই, চলেন এই পাশ দিয়ে দিন। সব ঘরই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এদিক দিয়ে চলেন। আর এদিক দিয়ে হলে তোমার যেতে সুন্দর দেখা। আবার কি যেন বললো এই লোক, হুম, মাল দিয়ে করাতে ওই যে একটা মেশিনের মতন আছে আর কি। আমরা একটা মেশিনের সামনে এসে দাঁড়িয়ে আছে, এটার নাম হচ্ছে জেসফ নাম লেখা আছে। এটা একটা আনইউজড, ওই সময় নাকি এটা রেল লাইনের, হ্যাঁ ওয়ার্কশপ যখন চলতো তখন লাগতো। কথা ভাইয়া একজন মুরব্বীর সাথে কথা বলছিল, সে আর কি এই বিষয়ে বললো এই মেশিনটা ওই সময় এটার কাজে লাগতো। দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি রেল লাইন পড়ে আছে সেই সময়কার, বগি কয়েকটা বগি পড়ে আছে, এবং এই হচ্ছে সেই মেশিনটা। এগুলো যুগ যুগ ধরে পড়ে আছে। দেখো কালার, দেখো হ্যাঁ। চাকার কালার দেখো। ওরিয়েন্ট ট্রেন আমরা ছোট থেকে দেখে আসছি, এভাবে আছে সব ট্রেন, যতগুলো পড়ে আছে এখন। হ্যাঁ আমি মিনিমাম 20-25 বছর তো দেখি এই অবস্থাতেই থাকে ট্রেন। এ তো আর এগুলোর নড়াচড়া কোনো করে না। কাজ নাই, লাইন তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে তো গাছ উড়ে গেছে লাইনে দিয়ে, বুঝে যাচ্ছে।
ওয়ার্কশপ বন্ধ হওয়ার পর থেকে সব এগুলো বন্ধ। সেটাই। আর ওয়ার্কশপ দেখো ট্রেন আরো পড়ে আছে, ওগুলো সাইলন লাইনের ট্রেন, মানে আচ্ছা আচ্ছা খাদ্য গুদাম পর্যন্ত হ্যাঁ, আগে হ্যাঁ, ট্রেন যেত, ওখানে যে খাদ্য গুদামের থেকে মাল নেওয়া আবার আনলোড বা লোড করা করে আবার যেন আসতে পারে, ওই জন্য একটা লাইন এক্সট্রা করে একবার গুদাম পৌঁছে দেওয়া আছে। চলো আমরা হাঁটতে হাঁটতে চলো। এই যে বগি পুরোপুরি নষ্ট এখন, ওর তো ইউজই হচ্ছে না, এগুলো তো সব বগি তো সব এখন বগি আর কখনো দিনে ব্যবহার হবে না। হ্যাঁ, আর এগুলো তো নষ্ট হয়ে গেছে অলরেডি। বরং এগুলো নিয়ে একটা রিস্ক হয়, এগুলোর মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কেউ মাদক সেবন করতেছে, হ্যাঁ এই ঝামেলাগুলো এখন রয়ে গেছে। সেটাই। লক করে রাখাই বেশ। এ তো লক করাই মনে হয় নাকি সব? লক করা, মাঝে মাঝে আমরা দেখছি লক খোলা, ভিতরে ছেলে মেয়ে বা ছেলেরা বসে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হয় কাঠ খেলে বা অন্য কিছু করে, ওই যে এখানকার যদি কেউ পরে মনে হয় লক করে দিয়ে সব। সবগুলো লক করে দিচ্ছে, কত না হইলে তো এটা সুন্দর মানে জায়গা হয়ে গেছে। এটা এটা আরো সুবিধা হয়ে গেল তবে। হ্যাঁ। সেটাই। তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে ওই খাদ্য গোদাম যে জায়গাটা আছে ওইখান পর্যন্ত যাচ্ছি। এটা তুমি কেউ দেখাতে পারো, যেখানে গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি হয়, ওই যে ইয়া উঠতেছে যে না উঠতেছে, তারপরে এই যে প্ল্যান্ট যেগুলো, হ্যাঁ, সব এগুলো এটা হচ্ছে যে আপনার গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা স্থান। এটা এই যে উপরে যে উঠতেছে দেখতেছেন, ওই যে ধোঁয়া উঠতেছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে সেটা, এখান থেকে হচ্ছে গিয়ে গ্যাস থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়। রেলে এসে এই গ্যাস নামানোর জায়গা যাবো, ওখানে দরকার নাই, চলো সামনে পাইপ আছে, পাইপের মাধ্যমে ডিরেক্ট নেমে যায় ওখানে গ্যাস। ও আচ্ছা, তাহলে থাক, তাহলে এই সামনে পর্যন্ত ওটাই ইয়ে করে। আমরা এই খাদ্য গোদাম পর্যন্ত যাচ্ছি। রোগলো ওয়ার্কশপের পার্ট। হ্যাঁ হ্যাঁ, এই বিল্ডিং গুলো সামনের না, তো দেখতে পাচ্ছেন। আর ওই যে দুইটা বগি দেখতে পাচ্ছেন, এই লাইন একদম সেই ওয়ার্কশপ যখন চলতো সেই সময় দেখাতে পারো, ভালো ভিউ আসছে। ওই যে কলোনিটা না, খাদ্য গুদামের রোডেটা আর কি, এই আচ্ছা। রেলে খাদ্য গুদামে যেত আগে। আচ্ছা আচ্ছা। তো এগুলো কি ওয়ার্কশপের মধ্যেই পড়ছে। আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন একটা বট গাছ আছে, অনেক পুরাতন। এখানে হচ্ছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী বর্তমানে, স্টার্ট করছে। হ্যাঁ এগুলো অ্যাড করেছে, বাট এগুলো আগে ছিল হচ্ছে কি নয়, হ্যাঁ ওয়ার্কশপের অংশ। সেই ওয়ার্কশপের যে অংশ সেগুলো, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো হচ্ছে সেই পুরাতন, সেই ব্রিটিশ আমলের করা। আর এখানকার যে ডিজাইন, সেই ডিজাইনটা দেখলেই আপনাদের আসলে আইডিয়া হয়ে যাবে। আমরা রাজবাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের লাস্ট আমাদের ছিল রাজবাড়ি 39 নম্বর জেলা, ওইখানেও আমরা একটা লাল বিল্ডিং দেখেছি। তো আপনারা লাল বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ম্যাক্সিমামই সেই ব্রিটিশ আমলে করা, এগুলোই লাল বিল্ডিং হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে খোলা আছে দেখতে পাচ্ছেন ভিতরে, বাট ভিতরে কিছু নেই, এখন সব ফাঁকা। আমরা একটা স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে পুরাতন সেই ওয়ার্কশপ যখন ছিল সেই সময়কার। এইখানে এই যে যেই সাইনবোর্ডটা, এখানে জং ধরে এমন অবস্থা, এটাতে আসলে কি লেখা ছিল সেটাই বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে সেই পুরাতন ওয়ার্কশপ যখন চলতো সেই সময়কার। কোথায় নিচ থেকে বোঝা যায়? হ্যাঁ দাঁড়ান, তাহলে নিচ থেকেই যাই। হ্যাঁ নিচ থেকে আসলে ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখুন সেটা, আর এটা অন্ধকার হয়ে গেছে কারণ এখন সন্ধ্যা অলমোস্ট হয়ে আসছে এই জন্য। আর এই পাশেও দেখতে পাচ্ছেন যে রেল লাইন ইউজ হতো, এমন অনেক জিনিসপত্র এখানে পড়ে আছে। আর এই পুরো লাইনটাই হচ্ছে আনইউজড। আমরা এটা দিয়েই একদম ওই পেছনের সাইড থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছি। এটা এখন পুরোটাই হচ্ছে পরিত্যক্ত বিল্ডিং আর কি। আর এটা এত আগের, মানে এটা বন্ধ কবে হয়েছে এক্স্যাক্টলি আসলে এটার কোনো ডেট নেই। আর এটা নিয়ে আমি আসলে ইন্টারনেটেও ইনফরমেশন তেমন একটা দেখিনি, তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা এক্স্যাক্টলি বলতে পারছি না। হয়তো বা যারা ভিডিওটা দেখছেন যদি বগুড়ার কেউ হয়ে থাকেন, যে জানেন যে এইটা কবে বন্ধ হয়েছে, সেটা কিন্তু আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টটা পিন কমেন্ট করে রাখবো যেন অন্যরাও সেটা দেখতে পারে এক্স্যাক্টলি বন্ধের ডেটটা কবে। তো এই হচ্ছে গিয়ে এখানকার, এটা অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি, হাঁটতে হাঁটতে যেতে থাকি। আপনি বুঝবেন না কি জন্য আসছে, ওই একটা লাইন মতো চলে গেছে না। তো আপনার এসছি একটা হোটেলে, ঠিকই বুঝছে। এই হোটেল হচ্ছে আমরা একদম শেষ দিকে এসেছি। এই হচ্ছে গিয়ে এই হোটেলের অনার, উনি আসলে খুব মানে কিউরিয়াস আমি আসলে কি করছি। হ্যাঁ, আর এখানের খাবারগুলো হচ্ছে খুব টেস্টি। ভাইয়া যেটা বললো, এটা হচ্ছে এই জায়গায় নিয়েছি পেঁয়াজু আর হচ্ছে পুরি আছে, পুরি ভাজা আছে, আর কি জানা আছে, আর অনেক কিছু আছে নাকি। ভালো ভালো খাবার ভাত আছে, ভাতটা তো আছে না, খাবার মজাই। এই জায়গায় আপনারা সবসময় আসেন নাকি? এখানে এদিকে আসলে আমি এখানে ঢুকবোই না, দোকান কোনো থেকে মেজাজ হয় দেখ খারাপ। এটা কি আপনারা একদম ছোটবেলাতে এই হোটেল দেখতেছেন? না,
না নতুন করছে এটা? তাই আমার খালাতো ভাই সুবাদে এদিকে আসা প্রথম। আমি তো এদিকে এত সুন্দর জায়গা আছে জানতাম না। ও তো যে বছর 10-12 ধরে আসি সবজি চলে। আচ্ছা, এই যে যে কথাগুলো বললেন এখন, এটা কি ইউটিউবে দেখতে পাবো? হ্যাঁ, জনগণ দেখতে হবে। হ্যাঁ, ইউটিউবের মধ্যেই তো নাকি? আজকে আমি যা কিছু দেখবো। ইউটিউবে। পেজের নাম কি ভাই? ওই যে বুঝতে পারছি। পেজের নাম কি ভাই? পেজের আমাদের শাওন দা বাজেট ট্রাভেলার। ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকও আছে, ইউটিউবে আছে, সব জায়গায়। এখন ট্রাই করতে হচ্ছে লিস্ট দেন না। পুরি। না না, লিস্ট দেন, আমি বলে দিছি যে না এটা ভালোই। ডেইলি ব্লগ সাইলের জায়গা আমাদের এখানে তো হ্যাঁ, তাই আপনি কোনো মতে এখানে করতেছি। 64 জেলা ঘুরতেছে। এখানে স্টাফ আছে, আমাদের নওগাঁটা হচ্ছে আমার 42 নম্বর জেলা। করতে হয়, তাই আমরা আছি। বাসা করে আপনাদের? ঢাকা। ঠিক কথা দেবো। আচ্ছা, ওয়েলকাম ব্যাক আপনাদেরকে ভিডিওতে আবার। আমরা ছিলাম হচ্ছে ওই রেস্টুরেন্টে, মানে হোটেলে। তো হোটেল থেকে খাওয়া শেষ করে দেন হচ্ছে আমাদের বিল হয়েছিল 40 টাকা। আমাদের হচ্ছে ছিল ঝুড়ি ভাজা, পরবর্তীতে নিয়েছিল মানে চানাচুর আর কি হালকা, ওটা খেয়েছি। রং চা ছিল সাথে, তো এর জন্য হচ্ছে 40 টাকার মতন বিল হয়েছে। দুটা খাওয়া শেষ করে দেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা একটু ওয়েট করতে হয়েছে। দেন হচ্ছে একটা রিক্সা নিয়ে আমরা চলে এসেছি আপনার যে জায়গাটাতে নেমেছিলাম, এটা হচ্ছে সান্তাহার। ওই যে জায়গাটা যাওয়ার সময় দেখেছেন ওইখানে, ওইখান পর্যন্ত আসতে লেগেছে ভাড়া 30 টাকা। আর ওইখান থেকে আবার একটা অটোতে একদম সরাসরি এই মানে মুক্তির মোড় যে জায়গাটা, ওইখান এসে নেমে নিচ্ছি। তো এখান পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছে পার পারসন 20 টাকা করে। এখন হচ্ছে রুমে এসে বসছি। তো আমাদের আজকের জন্য তো বেরিয়ে অবশ্যই এখান পর্যন্ত শেষ। আর এই ভিডিওটা আবার কন্টিনিউ করবো হচ্ছে আগামীকালকে সকাল থেকে, বিকজ আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই নওগাঁ জেলার ভিডিওটা শেষ করে দিব। তো আগামীকালকে ভিডিওটাতে আবার দেখা হচ্ছে আগামীকালের সকাল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এই মুহূর্তে আমি এখন আছি রিক্সাতে। আমি ওই ভাইয়ের বাসা থেকে বের হলাম। লাস্ট ভিডিও দেখেছেন যে যখন, তারপর ওইটা শেষ করে দেন হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি ওই বাসায় ছিলাম। ওই বাসায় তো আসলে লোক নর্মালি ভিডিও করা হয়নি, ফ্যামিলি বাসা ওখানে তার আপু বোন আছে, তো ওইখানে ভিডিও করা হয়নি। তো এখান থেকে নাস্তা শেষ করে দেন হচ্ছে বের হলাম। এখন আমরা আমাদের এই নওগাঁর ভিডিও এই শেষ অংশে আমরা যেটা দেখবো গুরুত্বপূর্ণ বা যেটার জন্য আসলে নওগাঁ পরিচিত, সেটা হচ্ছে পাহাড়পুরের দিকে যাব। তো এটা যাওয়ার জন্য হচ্ছে এখান থেকে তার বাসার সামনে থেকে ওই এরিয়াটার নাম হচ্ছে মাছরাপাড়া। তো মাছরাপাড়া থেকে একটা রিক্সা নিয়ে আছে আপনার, এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এটার নাম হচ্ছে বালুডাঙ্গা, ওইখানে যাচ্ছে। তো এখান পর্যন্ত যেতে আমার খরচ হচ্ছে 30 টাকা রিক্সা। তো বালুডাঙ্গা যাই, অ্যান্ড যাওয়ার পরবর্তীতে বালুডাঙ্গা থেকে কিভাবে যেতে হবে এক্স্যাক্টলি আমি জানি না এখন পর্যন্ত। এখানে গিয়ে আপনার জিজ্ঞেস করতে হবে যে আসলে আমি যদি পাহাড়পুর যেতে চাই তাহলে কীভাবে যেতে হবে। আমি বালুডাঙ্গাতে এসেছি, বাট বালুডাঙ্গাটা হচ্ছে এইখানে আপনার হচ্ছে গিয়ে এই পাশটা দিয়ে আসবে। এই পাশে একটা রোড দিয়ে দেখতে পাচ্ছি, এই রোডটা দিয়ে কিন্তু হচ্ছে জয়পুরহাট গিয়েছে। তো এখানে যে বাসা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাবে, লেখা আছে জয়পুরহাট, বদলগাছি আর নওগাঁ। তা আমরা যাবো হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা, তো এটা ওটা কি সেই দিকেই যাবে। তো এখানে এই বাস দিয়ে চলে যাচ্ছে। ভাই কত টাকা পাহাড়পুর? কত পারপুর? হ্যাঁ, কত করে ভাড়া? হ্যাঁ, ভাড়া আপনার 60 টাকা। আচ্ছা, ভিতরে খালি আছে? হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাসের ভেতরের অবস্থা। ছোট বাস, এখান থেকে খুব বেশি দূরত্ব না, 53 কিলোমিটার আর সামথিং, আর 41। যাই হোক, আমি দেখেছিলাম ভুলে গেছি। আপনাদের জন্য হচ্ছে আমি এখানে দিয়ে রাখবো একটা স্ক্রিনশট, যেখান থেকে বালুডাঙ্গা থেকে পাহাড়পুর সেটা কতটুকু দূরত্ব। আমি এখন হচ্ছে একটা ভ্যানে, আমি আসলে এই জায়গাটা নেমেছিলাম। তো এখানে নামার পরবর্তীতেই হচ্ছে একটা ভ্যান পেটি কিনেছি। হচ্ছে ওই জায়গাটা লিখে আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে পাহাড়পুর এই পাশটা, এই যে এই রোডটা দিয়ে জানেন না আপনি? ও আচ্ছা, উঠবে। এই হচ্ছে গিয়ে ভ্যান দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে পাহাড়পুরের, এখান থেকে খুব বেশি দূরত্ব নয়, যেটা হচ্ছে যে দেখলাম গুগল ম্যাপে। এই মুহূর্তে আমি এখন আছি সেই পাহাড়পুরের গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, আর এটার ভেতরই হচ্ছে গিয়ে এটা। আর এখানে হচ্ছে আপনার এন্ট্রান্স ফি আছে। সর্বস্তরের শিক্ষার্থী যারা, তাদের জন্য হচ্ছে 10 টাকা। সার্কভুক্ত বহির্ভূত যে বিদেশি পর্যটক তাদের জন্য হচ্ছে 500, আর সার্কভুক্তদের জন্য হচ্ছে 200, আর দেশিদের জন্য হচ্ছে 30 টাকা। আর এখানে যদি আপনার এক্সট্রা গাড়ি ভ্যান এগুলো থাকে তাহলে 20 টাকা 10 টাকা এরকম, মানে বাংলা এবং ইংরেজিতে সেটা লেখা আছে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট শুরু ভাই, একটা টিকিট দিন। এই যে এটা হচ্ছে টিকিটের প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন 30 টাকা। আর এইদিকে হচ্ছে যে এটা যাওয়ার, এই যে, আর এইখানে আপনার এটার সম্পর্কে আপনার দেওয়া আছে, দেখুন যে এই যে গ্রীষ্মকালীন যেই একটা সময় আছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকে, অ্যান্ড মাঝখানে হচ্ছে আধা ঘন্টা বিরতি, অ্যান্ড রমজান মাসে ওটা ডিফারেন্স। আপনারা চাইলে এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানকার যে সময়সূচিটা সেটা দেখতে পারবেন, যে যখন যেখানে আসবেন তখন সেটার সময়সূচিটা আপনারা এখানে কিন্তু দেখে ওই অনুযায়ী আসতে পারেন। আদারওয়াইজ কিন্তু হচ্ছে যদি বন্ধ থাকে তাহলে তো আসলে ঝামেলায় পড়বেন,
আপনারা দেখতে পারবেন এখানে এসে। এখন হচ্ছে একদম দুপুর টাইম, আর হচ্ছে একটু মানে আজান দিচ্ছে, আপনারা হয়তো আজানের সাউন্ড ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন। আর এটা সম্পর্কে এখানে বেশ কিছু লেখা আছে, আমি আপনাদেরকে এগুলো অবশ্যই ঘুরে যেতে যেতে আমি আপনাদেরকে এগুলো জানাচ্ছি। তো এটা এখান থেকে দেখাচ্ছি না, আমরা হচ্ছে সামনে যেতে থাকি। পাহাড়পুরের যে মূল অংশটা যেটা হচ্ছে আপনারা ছবিতে দেখেন, সেটা হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে। আর এখানে আশেপাশে বসার অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন। এই পাহাড়পুর এটার এই পাশ থেকে শুরুটা হয়েছে এইখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হয়ে একদম এটা এই পাশ থেকে গিয়ে ওই পর্যন্ত চলে গিয়েছে। আর মূল যে মন্দিরটা সেটা হচ্ছে এইখানটাতে একদম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মন্দির, যেটা হচ্ছে খুব দূর থেকে দেখা যায় এই উঁচা মন্দিরটা। এটা আমরা ওই দিকটা পর্যন্তই যাচ্ছি, মানে ওই মন্দিরটার সামনেই যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে এদিক দিয়ে যেতে থাকি। আর এখন হচ্ছে প্রচন্ড রোদ বাইরে, আপনারা বুঝতে পারছেন কিনা, বাট রোদ কিন্তু মানে খুবই বেশি। আর রাইট নাও যে ওয়েদারটা চলছে সেটা কিন্তু হচ্ছে আপনার খুবই গরম একটা ওয়েদার। সো এটা একটা ঝামেলা। সো এখান থেকে একটা কাজ করি, এটার উপর দিয়ে ওঠার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখান থেকে এইটার ভিউ। এই যে দেখুন, এটা থেকে এরকম পুরোটার ভেতর এইরকম ছোট ছোট বেষ্টনী করা আছে, অ্যান্ড ওই মাঝখানে গাছও আছে কিছু। আর এইটা হচ্ছে মূল যেই আপনার মন্দিরটা ছিল, সেই মন্দিরটা হচ্ছে এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে সোমপুর মহাবিহার, এই নামেও এই পরিচিত এই বৌদ্ধ বিহারটি। এটা এখন বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা। এই বিহারটা হচ্ছে বদলগাছি উপজেলা, আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে বদলগাছি উপজেলার মধ্যে পড়েছে। আর এটাকে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ধারণা করা হয় বা এখানে ইনফরমেশন থেকে পাওয়া গিয়েছে, সে হচ্ছে বিখ্যাত পাল বংশের তৃতীয় রাজা শ্রী ধর্মপালদেব নবম শতকে এই বৌদ্ধ বিহারটা তৈরি করে। আর এইটাকে খুঁজে পায় আর কানিংহাম 1879 সালে। সে খুঁজে পাওয়ার পরবর্তীতে 1985 সালে এটাকে কিন্তু ইউনেস্কোতে থেকে পাহাড়পুর এই বৌদ্ধ বিহারটিকে ঐতিহাসিক স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। আর পাহাড়পুর এই বৌদ্ধ বিহারটি প্রায় 300 বছর ধরেই কিন্তু বৌদ্ধ ধর্মের ধর্মচর্চা কেন্দ্র হিসেবে পরিচিত। ওই সময়ে তিব্বত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মায়ানমার থেকেও অনেক বৌদ্ধরাই এই বিহারে আসতো ধর্মচর্চা ও জ্ঞান চর্চা করার জন্য। আর এই যে পাহাড়পুর এই যে বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা উত্তর ও দক্ষিণে প্রায় 922 ফুট এবং পূর্ব ও পশ্চিমে 919 ফুট পর্যন্ত বিস্তৃত। আর এখানে টোটাল 177টি ঘর ছিল, যেখানে এই বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করত। আর এই যে মাঝখানে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটার দৈর্ঘ্য হচ্ছে 400 ফুট ও প্রস্থ হচ্ছে 350 ফুট এবং এই মন্দিরটাকে বলা হয় প্রায় 70 ফুট উঁচু এই বর্তমানে এখানে আছে। এর পাশাপাশি এই মন্দিরের যে দেয়ালে, সেখানে হচ্ছে হিন্দু এবং বৌদ্ধদের দেবী এবং মূর্তির পোড়ামাটির বেশ কিছু ফলক কিন্তু আপনি এখনো দেখতে পারবেন। বেষ্টনীর ভিতরেও আরেকটি বৌদ্ধ মন্দির বলা হয়ে থাকে আছে, আমরা এটা একটু খুঁজে দেখবো যে আছে কিনা। আর এখানে যে রুমগুলো আসছে ছোট ছোট, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, এগুলো হচ্ছে প্রায় 92টি এমন ছোট ছোট কক্ষ আছে। আমরা ওই দিকটার দিকে এসেছিলাম, নেমে সামনে দিয়ে দেখলাম, এবং আবার এই দিকটা দিয়ে এখন আবার এই দিকটাতে যাচ্ছি, দেখি এই দিকটা দিয়ে যাওয়া যায় কিনা। আর এটা আসলে উপরে উঠে যায় কিনা, এটাও আসলে দেখছি যে এটার আসলে এই মন্দির, এটাই কিন্তু মূল মন্দির, তো এটা আসলে উপরে উঠা যায় কিনা সেটা দেখছি। আর এখানে বিভিন্ন জায়গায় এখানে দেখতে পারবেন এই যে লেখা আছে, এই যে এই 5টা জিনিস হচ্ছে এখানে আছে। কেন্দ্রীয় মন্দির, এই যে এটা কেন্দ্রীয় মন্দির, প্রধান প্রবেশ পথ, বিহারের ভিক্ষু কক্ষ, কেন্দ্রীয় মন্দিরের আদরা এবং পঞ্চবেদী, এই 5টা জিনিস এখানে আছে। আমি ভেবেছিলাম মন্দিরে আসলে উঠা যাবে, বাট এখন দেখতে পাচ্ছি যে মন্দিরে উঠা নিষেধ। প্লাস হচ্ছে যে এই জায়গায় আপনার কাঁটাতার দিয়ে আটকে দিয়েছে, বাট উঠার কিন্তু আগে গেট এটা ছিল, এটা দিয়ে একদম উপর পর্যন্ত উঠা যেত, বাট এখন হয়তো বন্ধ করে দিয়েছে, যেহেতু এটা অনেক পুরাতন এই মন্দিরটা। সো তার সঙ্গে হয়তো এটা এইভাবে করে অফ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ভালো বাতাস বইছে, যার কারণে গরমটা একটু কম লাগছে, ভালোই হয়েছে, নাহলে প্রচন্ড গরম ছিল। তো এখানে আরো কয়েকটা আছে, যেমন দেখার মতো হচ্ছে এইখানে 2টা আছে। এটা হচ্ছে মন্দিরটা যেটা বলছিলাম আপনাদের, আর এই পাশে হচ্ছে আরো 2টা এখানে ছোট ছোট এরকম স্থাপনা আছে। আর এটা সামনে একটা মেবি নির্দেশনাবলী দেওয়া আছে। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে আপনাদেরকে শুরুতে যেটা বলছিলাম, এটা হচ্ছে ইউনেস্কোর থেকে এটা তালিকাভুক্ত এবং লেখালেখি করতে মানা করা হয়েছে। এখানে আবার ড্রোন যেটা আছে সেটা এটা উড়ানো এখানে নিষেধ, কেন আমি জানি না। এই বিষয়টা আমি দেখেছি যে
মহেস্থানগড়ের ওইখানেও আছে। আর আরেকটা বিষয় মহেস্থানগড় সম্পর্কে বলতে বলতেই আপনারা হয়তো বা খেয়াল করেছেন, এটা বগুড়ার যে মহেস্থানগড় সেটার সাথে অনেকটাই মিল আছে। এর কারণ হচ্ছে মহেস্থানগড়ের সাথেই মিল রেখেই কিন্তু এগুলো সব তৈরি হয়েছিল। কজ ওই সময় মহেস্থানগড় যেটা হচ্ছে পুণ্ড নগরী, যেটা আপনারা মহেস্থানগড়ের ভিডিওতে হয়তো বা এগুলো সম্পর্কে আমি আরও অনেক ডিটেলসে বলেছি, শুনেছেন। তো যারা শোনেনি তাদের জন্য বলছি, ওই সময় একটা নগরী ছিল পুণ্ড নগরী এবং রাজধানী ছিল মহেস্থানগড়। তো ওইটার আশেপাশে এগুলো তৈরি হয়েছে। তো যার জন্যই এগুলোর সাথে আপনি মহেস্থানগড়ের একটা ভালো সিমিলারিটি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এইটা, এখানে একটা আছে আর ওই পাশে একটা আছে। এটার উপরে উঠি, এগুলো হচ্ছে ছোট ছোট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা, আর এর পাশে এই যে এরকম হচ্ছে এই যেটা আছে। আর ছোট ছোট ঘরগুলো যেগুলো, সেগুলো হচ্ছে এরকম পুরোটার মধ্যেই আছে। আমি এই পুরো অংশটাই আসলে ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর এই পুরো অংশটাতে যেটা বললাম, এটা হচ্ছে এগুলো সব ভিক্ষুদের ঘর, যেগুলো অলমোস্ট সেমই, আমরা যেগুলো দেখেছি অলমোস্ট সেমই। তো দ্যাটস ওয়াই পুরোটা আর আসলে ঘুরে ঘুরে ভিডিও করিনি, সেক্ষেত্রে আসলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে বা বোরিং লাগতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যেগুলো দেখানো গিয়েছে সেগুলো আমি দেখিয়েছি। আর পেছনের যেই, এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল হচ্ছে মূল মন্দিরটা। এটার উপরে উঠে গেলে আসলে আরেকটু ভালো লাগতো, বাট এখন উপরে ওঠাটা বন্ধ। তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম, যার কারণে আসলে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। যেহেতু বর্তমান সময়টা হচ্ছে, এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে আপনার মে মাস, ঠিক আছে। আপনারা হয়তো বা যখন দেখবেন এটা হয়তো বা সেটা আরও পরে দেখতে পারেন, কজ অবভিয়াসলি ভিডিও যেহেতু ব্যাকলগে চলে, সেহেতু ভিডিও আস্তে আস্তে টাইম লাগবে। বাট এখন বর্তমানে হিট ওয়েভ চলছে, মানে অনেক গরম পড়ছে আর কি বাংলাদেশে, এরকম একটা সময়। আর এখন একদম দুপুর টাইম, সো দ্যাটস ওয়াই। তো আচ্ছা, যাই হোক, সেটা কোনো বিষয় না। তো আমরা এই নওগাঁর যে ভিডিওটা, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা আমরা এখান থেকেই শেষ করে দিব। আর শেষ করার আগে ছোট কিছু কথা বলবো। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা দিয়েই ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সেক্ষেত্রে আপনি এইরকম আরও অনেক ভিডিও দেখতে পারবেন, আরও নতুন নতুন জেলার ভিডিও দেখতে পারবেন আমি যেখানে যাচ্ছি সেটার। তো এটার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করলেই এই চ্যানেলটা কিন্তু এগিয়ে যাবে অ্যান্ড আপনাদের সাপোর্ট পেলে। এর পাশাপাশি আপনি চাইলে সরাসরি আমাকে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে বাই মি এ কফি, এরকম একটা লিঙ্ক আপনি নিচে দেখতে পারবেন, এখানে আছে। এটাতে অথবা ডিসক্রিপশনেও পাবেন। এখানে গিয়ে আপনি কিন্তু আপনার সাপোর্টটা দেখাতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে ট্রাভেলটা, সেটা আরও স্মুথ হবে। আর ব্যাকলগের ভিডিও কথা যেটা বলছিলাম, যে ভিডিও মাঝে মধ্যে আসতে লেট হয়, তো রিয়েল টাইম আপডেট জানতে, অ্যাকচুয়ালি আমি কোথায় আছি কী করছি সেটা জানতে কিন্তু আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম যে নামটা, সেটা হচ্ছে শাওন আহমেদ। এটা আপনি এই মুহূর্তে হয়তো স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক। আমি এইখানে রেগুলারই আছে কোথায় আছি, কী করছি, সকল আপডেট আমি ইনস্টাগ্রামে ফার্স্ট দিয়ে থাকি। সো আপনি ইনস্টাগ্রাম ফলো করে রাখলেই আমাকে জানতে পারবেন এক্স্যাক্টলি আমি এখন এই মুহূর্তে কোথায় আছি বা কী করছি। তো এই হচ্ছে বিষয়। আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে 43 নাম্বার জেলার ভিডিওতে, যেটা হবে আমাদের জয়পুরহাটের ভিডিও, যেটা এখান থেকে খুবই কাছাকাছি, জাস্ট হয়তো অল্প কিছু দূরে আছে। আমরা ফার্স্ট হচ্ছে যেটুক পর্যন্ত আসলাম ওই রোড পর্যন্ত যাব, দেন ওইখান থেকে জয়পুরহাট, অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে আসলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দিয়েই জয়পুরহাটের ভিডিও স্টার্ট করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী জেলার ভিডিও সিরিজে। আল্লাহ হাফেজ।